স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে দীপান্বিতা ব্যানার্জির কলমে রঘুনাথপুর গ্রামের জামাই ষষ্ঠী। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটি সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন পেয়ে বিয়ের পর এই প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছে দিবাকর, সঙ্গে নবপরিণীতা স্ত্রী রাসমণি। বিয়ে হয়েছে সদ্য মাসখানেক। দিবাকরের শ্বশুরবাড়ি মস্ত বড়লোক জমিদার। গ্রাম থেকে রাসমণির গ্রাম রঘুনাথপুর বেশ অনেকটাই দূরে। দিবাকরের এত তাড়াতাড়ি বিয়ের ইচ্ছে ছিল না। সদ্য কলকাতা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছিল। তারাও বেশ ভালোই বড়লোক, তবে তারা তার শ্বশুরবাড়ির মতো জমিদার বংশ নয়। তাই যখন রাসমণির সঙ্গে বিয়ের প্রস্তাবটা এসেছিল, দিবাকর প্রথমে অরাজি হলেও শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি দেখে না করতে পারেনি। তাছাড়া যার মাধ্যমে সম্বন্ধটা এসেছিল সে ফলাও করে বলেছিল তার শ্বশুরের সব সম্পত্তির ভবিষ্যৎ অধিকারী হবে দিবাকর, কারণ রাসমণি তাদের একমাত্র মেয়ে, বড় আদুরে মানুষ। ওনারা পরবর্তীকালে যে ছেলের জন্য চেষ্টা করেননি তা নয়, কিন্তু ভগবান তাদের বঞ্চিত করেছে। তবে তা নিয়ে তার শ্বশুর মশাইয়ের এতটুকুও নাকি অভিযোগ নেই। রাসমণি তার চোখের মণি। বড় ধুমধাম করে ঘটা করে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছে দিবাকরের সঙ্গে। বিয়েটাও বড় তাড়াতাড়ি হয়ে গেছে। এতে দিবাকর আরো বেশি খুশি হয়েছে। সপ্তাহখানেক আগে লোক মারফত শ্বশুরবাড়ির তরফ থেকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ এসেছে। দিবাকরের খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু স্ত্রী রাসমণির আবদারেই তাকে আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন রক্ষা করতে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে। তাদের গ্রাম থেকে রঘুনাথপুর যেহেতু বেশ খানিকটা দূরে, তাই ভোরের আলো ফোটার আগেই নৌকোয় চড়তে হয়েছে ওদের। সাথে উপহার স্বরূপ রয়েছে বেশ কিছু মূল্যবান পোশাক, মিষ্টি, মাছ, বিভিন্ন রকমের ফল। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা, তাদের জন্য কিছু না নিলে কি মান থাকে? তাছাড়া শ্বশুরবাড়ি থেকেও প্রচুর দামি সামগ্রী পাবে সেটা দিবাকর নিশ্চিত। ভোরবেলায় নিজেদের গ্রামের ঘাটে গগন মাঝি নৌকা নিয়ে হাজির ছিল আগে থেকেই। উপহার সামগ্রী নৌকায় তোলার পর নৌকায় চড়ে বসে তারা দুজনে। সদ্য মাসখানিক তাদের বিয়ে হয়েছে, তাই রাসমণির এখনো লজ্জার আর ভাঙেনি। সে ঘোমটার আড়াল থেকে ইতি উতি চেয়ে চেয়ে দেখছে নদীর দুই ধারে কত গ্রাম, চাষের ক্ষেত, বাগান। নিজের 15 বছরের অনুসন্ধিৎসু মনে বিস্ময়ের দোলা লাগছে রীতিমতো। কিভাবে এই জলের ওপর দিয়ে দিব্যি নৌকো ভেসে চলেছে সেটি ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছে না বেচারি। তার স্বল্প জ্ঞানে সে জানে নদীর জলে সবকিছুই ডুবে যায়, কিন্তু এত বড় নৌকা কি সুন্দরভাবে ভেসে চলেছে নদীর ওপর দিয়ে। অনেকক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে রাখতে একটা সময় সেই লজ্জা ভুলে স্বামীকে জিজ্ঞেস করেই বসল, হ্যাঁ গা, এই এত বড় নৌকাটা কিভাবে জলের ওপর ভাসছে গা? এ তো ডুবে যাচ্ছে না দেখি। তার প্রশ্নের জবাবে দিবাকর কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই নৌকার মাঝি গগন মণ্ডল রীতিমতো হায় হায় করে উঠল। এ কি করলেন মাঠান? হায় হায় হায়, এ রক্ষে কালী, এবার কি হবে? রক্ষা করো গো মা, রক্ষে করো, রক্ষে করো। রাসমণি গগনের কথায় ভয় পেয়ে গেলেও দিবাকর কিন্তু বউয়ের এই প্রশ্নে বেশ খুশি হয়েছিল। সে নিজে একজন শিক্ষিত মানুষ, তাই বউয়ের এই জানার ইচ্ছা তাকে বেশ উৎফুল্ল করেছিল। কিন্তু মাঝির এই আচরণে তার মধ্যে বিরক্তির উদ্রেক হল। এইসব কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত মাঝি মল্লারা
সব সময় এমন সব উল্টোপাল্টা ভয় দেখায়। তাই সে বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন কেন? এই কথা জিজ্ঞেস করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? গগন দিবাকরের প্রশ্নে আবার আতঙ্কে হাত দুটো কপালে ঠেকায়, মুখে বলে, এমন করে বলবেন না কর্তা, আপনি জানেন না কি বড় বিপদ হতে পারে। এ নদী বড় ভয়ানক কর্তা। এই নদী একটা আস্ত রাক্ষসী। কত মানুষের প্রাণ গেল, তা লেখাপড়া নেই কো। এই নদীর বুকে নৌকা নিয়ে যেতে গেলে কখনো ডুবে যাওয়ার কথা বলতে নেই, বললে ভারী বিপদ হয়। যত সব রবিশ। ঠিক এই কারণেই আমি গ্রামে বিয়ে করতে চাইনি। যত সুপার স্টেশনের ডিপো এরা। দিবাকর বিরক্ত হয়ে নৌকার ছইয়ের ভেতর গিয়ে বসে। এখন ভোরের নরম আলো কেটে গিয়ে রীতিমতো খটখটে রোদ উঠেছে। এমনিতেই রোদে মাথা ঝিমঝিম করছে তার। রাসমণি অনেকটা সময় ধরে চুপচাপ বসেছিল। সেও ছইয়ের ভেতরে গিয়ে স্বামীর পাশে বসে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, যদি সত্যিই আজ নৌকা ডুবি হয়ে আমরা মরে যাই, তাহলে কি হবে? আমি সাঁতার জানি খুব ভালো, আর তোমাকে আমি ডুবতেই দেব না। খানিক পরে দিবাকর ছইয়ের ভেতর থেকে মাঝিকে জিজ্ঞেস করে, ও মাঝি ভাই, আর কতক্ষণ লাগবে গো রঘুনাথপুর পৌঁছতে? হ্যাঁ, খিদের চোটে যে নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাবে এবার। মাঝি খানিক আগের কথার জন্য দিবাকরের ওপর বেশ রেগেই ছিল, তাই বেশ বেজার মুখ করে উত্তর দিল, আরও ঘন্টাখানেক লাগবে কর্তা। দেখছেন না মোটে হাওয়াই নেই আজ। হ্যাঁ, দাঁড় বেয়ে বেয়ে চলতে হচ্ছে খালি। দুপুরের আগে পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। সত্যি আজ একটুও বাতাস বইছে না, বেশ গুমোট গরম পড়েছে। তবে নদীর বুকে তো বাতাস একটু হলেও বয়, কিন্তু এই যে দেখছি একদম স্থির হয়ে রয়েছে হাওয়া, জলে এক ফোঁটা তরঙ্গ নেই। ঝড় বৃষ্টি হবে নাকি? যদিও আকাশ পুরোটাই মেঘহীন, তবুও বলা যায় না কখন কি হয়। দিবাকর একটু চিন্তিত হয়ে পড়ল। নদীর বুকে ঝড় বৃষ্টি বড় সাংঘাতিক ব্যাপার। ভগবানের দয়ায় যেন ওসবের আগেই শ্বশুরবাড়ির ঘাটে নৌকা পৌঁছে যায়। এদিকে এক টানা নৌকোয় বসে থাকতে থাকতে বড় বিরক্তি লাগছিল দিবাকরের। কতক্ষণই বা আর পাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকা যায়? রাসমণির সঙ্গে যে খানিক গল্প জুড়বে তারও তো কোনো উপায় নেই। সে বেচারির গল্পের বিষয়বস্তু বড় বেশি একঘেয়ে। সে ওই মেয়েলি সাংসারিক বিষয়বস্তু ছাড়া দিন দুনিয়ার কিছুই জানে না। এই অজপাড়া গায়ে থেকে কি বার বাইরের দুনিয়ার সম্পর্কে জানতে পারবে? তাছাড়া বয়সটাও তো অতি অল্প। তাই রাসমণির সঙ্গে কথা বলার চেয়ে বড় মাঝির সঙ্গে দুটো আলাপ জমানো ভালো। সে এই নদীতে বহু বছর ধরে নৌকো বাইছে, তার অভিজ্ঞতার ঝুলি নেহাত কম নয়। তাই সে গগনকে ডেকে জিজ্ঞেস করল, মাঝি ভাই, আরে আমার তখনকার ব্যবহারে রাগ করো না যেন। আসলে কি, কিছু কিছু পড়াশোনা তো শিখেছি, তাই কুসংস্কারে বিশ্বাস করতে সহজে পারি না। তুমি তো কত বছর ধরে এই নদীতে নৌকা বাইছ, কখনো কি কোনো খারাপ ঘটনার মুখোমুখি পড়েছ? গগন দিবাকরের ওপর রেগে গিয়েছিল ঠিকই, কিন্তু তার এই প্রশ্নের জবাবে বেশ মোলায়েম স্বরেই বলল, তা কর্তা বেশ কয়েকবার হবে, তবে ওই যে বললাম, মা রক্ষে কালীর আশীর্বাদে প্রতিবারই শেষ পর্যন্ত বেঁচে গেছি, জয় মা। তবে এই নদী বড় সর্বনেশে কর্তা। সামনে যে বড় বাঁকটা পড়বে, সেখানে যে কত নৌকা ডুবি হয়েছে তার কোনো হিসেব নেই। শোনা যায় জায়গাটা নাকি বড় অভিশপ্ত। ওই বাঁকের মুখেই তো তেনাদের বাস কর্তা। তেনারা মানে ভূত প্রেত নাকি? হ্যাঁ, আরে ওসব ভূত টুত বলে কিচ্ছু হয় না, এগুলো সবই অন্ধবিশ্বাস। আসলে ব্যাপারটা কি, অত বড় একটা বাঁকে এলে পাকা মাঝি পর্যন্ত ভুল হয়ে যায়। হ্যাঁ, তাই দুর্ঘটনা ঘটে। ওসব ভূত বলে কিচ্ছু হয় না। নিশ্চয়ই ওখানে কোনো একটা চোরা স্রোত আছে। হ্যাঁ, দেখো গিয়ে। না কর্তা, এই নদীর বুকে চোরা স্রোত পাকা মাঝির অজানা থাকে না। ওখানে চোরা স্রোত থাকলেই তা এতদিনে ঠিকই বোঝা যেত।
আপনারা ভূত প্রেতের এই অন্ধবিশ্বাস বলেন আর যাই বলেন, এই দুনিয়ায় এমন কত কিছু ঘটে কর্তা, যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাহলে শোনেন, আমাদের একটা ঘটনার কথা বলি আপনাদের। কেন এই নদীতে নৌকা চড়ি যাওয়ার সময় ডুবি যাওয়ার কথা মুখে আনতে নেই? এবার শোনেন তাহলে। দিবাকর গল্প শোনার লোভেই নড়ে চড়ে বসে। গগন আনমনে বলতে শুরু করে। সে অনেককাল আগের কথা, বছর 25 আগে রঘুনাথপুর মানে মানে আপনার সৌরবাড়ি গ্রামে জমিদার দিগনারায়ণ রায়চৌধুরী এই নদীর পথে বজরা নিয়ে ফুর্তি করতে যাচ্ছিল। বড় অসংখ্য জমিদার ছিল ওই দিগনারায়ণ রায়চৌধুরী, সাথে সাথে চরিত্রের দোষও ছিল। সে আর কি বলি আপনারে, ঘরে সতী লক্ষ্মীর মতো বউ ছেড়ে যত বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াতো। আমার লক্ষ্মী প্রতিমের মতো বউ ছাড়ি যে কিভাবে করতে পারতো তা কে জানে। তা যাই হোক, গ্রামে কেউ জমিদারদের মোটে সহ্য করতে পারতো না। গ্রামের মানুষদের ওপরে বড় বেশি অত্যাচার করত। গরিব মানুষের জমি জমা কেড়ে নিত, বিনা দোষে মানুষের গায়ে হাত তুলতো, তবুও মানুষ মুখ বুঝে সহ্য করে নিত সব কিছু। রাতের বেলায় নেশার ঘরে বদ্দরের ঘরের মেয়েদের তুলে আনিয়ে অত্যাচার করত। একদিন নিজের ঘরেই সকালে মা ঠাকুরনের মৃতদেহখানা বিছানার ওপরে পাওয়া গেল। চোখ দুটো আতঙ্কে গোল গোল, জিভ বেরিয়ে আসছে। সবাই দেখে বলল, দম বন্ধ হয়ে মরি গেছে। সবাই জানতো ওই শয়তান জমিদার নিজেই বউকে খুন করেছে, কিন্তু কারোর বলার সাহসটি ছিল না গো। সতী লক্ষ্মীর মতো বউটা বিনা বিচারে এক মুঠো ছাই হয়ে গেল নিমেষে। গ্রামের লোকজন ভেবেছিল যে এবার হয়তো জমিদারের অত্যাচার একটু হলেও কমবে, কিন্তু ও মা, কমার বদলে দিন দিন অত্যাচার বরং বেড়েই চলছিল। নিত্যদিন গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে সারা রাত ফুর্তি করে শেষ করে দিত শয়তানটা। কিন্তু সেবার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। গায়ের একদম শেষ প্রান্তে বসবাস করত একটি দিন দরিদ্র পরিবার। কোনো মতে বাড়ির উঠোনে দুটো সবজি ফলিয়ে তা হাটে বিক্রি করে সংসার চলতো তাদের। এই বাড়িরই মেয়ে ছিল কুসুম, অত্যন্ত সুন্দরী ছিল সে। হঠাৎই একদিন জমিদারের নজর পড়ল কুসুমের ওপরে। মেয়েটি তখন সবে 13 বছরে পা দিয়েছে। কিছুদিনের মধ্যেই বিয়ে হবার কথা ছিল তার, কিন্তু বিয়ের ঠিক 4-5 দিন আগে জমিদারের খাস পেয়াদারা জোর করে তুলে নিয়ে গেল কুসুম রে। একেবারে নিয়ে তুলল জমিদারের বজরায়। সারা রাত কুসুমকে বক করি, ভোরের দিকে মৃত প্রায় মেয়েটাকে ফেলি দিল এই বাঁকের মুখে। কুসুমের বাপ গোটা রাত মেয়েকে হন্যে হয় খুঁজিছিল। 3 দিন পর কুসুমের পচে ফুলে ওঠা লাশটা ভেসে ওঠে নদীর বুকে। কুসুমের বাপ মেয়ের ওই অবস্থা দেখি পাগলের মতো হয়ে গেছিল গো। এরপর গায়ের লোকেরা মিলে কুসুমকে নদী থেকে তুলে নিয়ে গ্রামে নিয়ে আসে। সবাই শ্মশানে নিয়ে গিয়ে কুসুমকে পুড়িয়ে দিতে চাইলে কুসুমের বাপ কিছুতেই রাজি হয় না। গায়ের কত কেউ জানতো না কুসুমের বাপ গোপনে তন্ত্র মন্ত্র করত। সে নাকি এরকম কুসুমের লাশকে মন্ত্র দিয়ে জাগিয়ে তোলে। তারপরে এক রাতে যখন জমিদার আবার বজরা নিয়ে ফুর্তি করতে বেরিয়েছিল, সেই বজরায় হঠাৎ করে এক বিভীষিকা নেমে আসে। বজরার মাঝিদের কেউ প্রথমে টের পায়নি, শুধু নদীর জল একেবারে থমথমে হয়ে গিয়েছিল, যেন আশেপাশের প্রকৃতি নিঃশ্বাস আটকে কোনো অঘটনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই বজরার ওপরে একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করলো, যেন নদীর জল হিম লেগে গেছে কর্তা। হঠাৎই একটা বিকট চিৎকার, জমিদারের এক পায়ে কন্দকারে ছিটকে পড়ে গেল নদীতে। কিন্তু তার চিৎকার থামছিল না, কেউ যেন তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে। এরপর একে একে নৌকায় থাকা সব পাইক পেয়াদাদের একে একে কুসুম প্রবল আক্রোশে নদীর জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল।
জমিদার দিগনারায়ণ তখন নতুন একটি মেয়ের সর্বনাশ করার চেষ্টা করছিল। বাইরে থেকে সমস্যার আঁচ পেয়ে সে বিছানা থেকে ভয় পেয়ে উঠে দাঁড়াতেই তার সামনে কুসুমকে দেখতে পায়। তবে হুবহু আগের মতো নয়, তার পচে ফুলে ওঠা শরীরে কিলবিল করছে সাদা সাদা পোকা, তার চোখ দুটো জ্বলছে যেন লাল আগুনের শিখা। এক মুহূর্তের জন্য জমিদার পিছু হাঁটতে চেয়েছিল, কিন্তু কুসুম তখনই জমিদারের দিকে তীব্র বেগে ছুটে গেল। ভয় জমিদারের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। কুসুম তার ঠান্ডা হাত জমিদারের মুখে চেপে ধরল, তারপরে এক টেনে ছিঁড়ে দিল তার দুটো পায়ের মাঝখানের অংশ। পরদিন সকালে নদীর বুকে ভেসে উঠল অসংখ্য লাশ। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লাশটা ছিল জমিদার দিগনারায়ণের। এই বাঁকের মুখেই তো ঘটেছিল ঘটনাটা, তাই এতকাল পরেও ভয়ে কেউ এখান দিয়ে যাওয়ার সময় ডুবি যাওয়ার কথা মুখেও আনে না কর্তা। এই বাঁকের মুখে এরপর আরও অনেক নৌকা ডুবি হয়েছে। সবাই বলে নাকি কুসুমের আত্মাও শান্তি পায়নি, সঙ্গে সঙ্গে জমিদার আর পাইক পেয়াদাদের আত্মাও শান্তি পায়নি, এখনও নদীর বাঁকের মুখেই নাকি ঘুরে বেড়ায়। তাই এই পথে আমরা সবসময় ভগবানের নাম নিয়ে তবেই নৌকাটা চালাই কর্তা। দিবাকর গগনের কাছে আর খুলে বলল না যে সে সেই জমিদার বাড়িরই জামাই। সেখানেই সে যাচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন রক্ষা করতে। তবে এমন কোনো ঘটনা তো সে এতদিন শোনেনি। তার শ্বশুরবাড়ির এত বড় কিচ্ছা লুকিয়েছিল। কই, রাসমণিও তো কখনো কিছু বলেনি। অবশ্য এমন কলঙ্কিত ইতিহাস কেই বা চেঁচে বলতে চায়। বাবাও বিয়ের আগে জানতে পারেনি। ইস, দিবাকরের কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। বাড়িতে ফিরে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। গগন মাঝির গল্প শুনতে শুনতে কখন যেন সেই বাঁকের মুখটাতেই এসে উপস্থিত হয়েছে ওদের নৌকা, ওরা বুঝতেও পারেনি। রাসমণি ভয়ে একেবারে কুঁকড়ে গেছে। দিবাকর যদিও এইসবে বিশ্বাস করে না, তবুও কেন কে জানে গগনের মুখে কথাগুলো শুনতে শুনতে তার বুকের ভেতরটাও কেমন শিরশির করে উঠছিল। এখন মানে মানে পৌঁছাতে পারলে শান্তি। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে এসে পৈতৃক প্রাণটা গেলে আর দেখতে হবে না। এখনো কতটা রাস্তা পার করতে হবে কে জানে। রাসমণি একা একা ভয় পাচ্ছে দেখে দিবাকর তার পাশে গিয়ে বসল। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ছইয়ের ভেতরে বসে থাকার কারণে প্রথমটা বুঝতে পারেনি দিবাকর। কর্তাবাবু মাঠান। গগনের হাঁকটাকে হকচকিয়ে বাইরে এসেই আকাশের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল সে। মাত্র মিনিট কুড়ির মধ্যেই ঝকঝকে নীল আকাশ পুরো কালি গোলা হয়ে গেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ধীরে ধীরে হাওয়ার বেগ বাড়ছে। দেখলেন কর্তা, তখন পই পই করে বারণ করছিলাম ওসব বলার জন্যে। ও বলেছেন তাও ঠিক ছিল। তারপরে রক্ষে কালীর স্মরণ নিলে সব ঠিক হয়ে যেত। মা ঠিক রক্ষে করতো আমাদের। নিন, এবার নদীর বহর দেখেছেন তো, পাড়ে পৌঁছতে পৌঁছতেই নৌকা উল্টে যাবে ঝড়ে। এবার দিবাকর সত্যি ভয় পেয়ে গেল। নৌকার ছইয়ের ভেতরে বসে ভয়ে থরথর করে কাঁপছে রাসমণি। এক মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে চলেছে। এই যাত্রায় রক্ষা করো মা গো, রক্ষা করো। পুরো 5 শিখের পুজো দেবো মা, তোমার বিশালাক্ষীর ধানে 5 শিখের পুজো দেবো। জ্বর থামিয়ে দাও মা গো, জ্বরটা থামিয়ে দাও। কিন্তু তার কাতর প্রার্থনায় কোনো ফল হলো না। ঝড় উত্তরোত্তর বাড়তেই থাকলো। নৌকাটা পুরো মোচার খোলার মতোই দুলতে লাগলো উত্তাল ঢেউয়ের তালে তালে। ঝড়ের সঙ্গে সঙ্গে কড়কড় করে বাজ পড়তে লাগলো। নৌকা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। বাঁকের মুখের এই দীর্ঘ নদীবক্ষে গগন মাঝি অনেক চেষ্টা করেও কিছুতেই নৌকা পাড়ে বেড়াতে পারল না। তার আগেই ঝড়ের এক প্রচণ্ড ধাক্কা সোজা এসে আছড়ে পড়ল নৌকার ওপর। ক্ষণিকের মধ্যেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। নৌকা থেকে পড়ে যেতে যেতেই দিবাকরের চোখের সামনে হঠাৎ করেই ভেসে উঠল এক বীভৎস নারী মুখ, যেন কতদিন সেটা জলের গভীরে ডুবেছিল।
কেমন শ্যাওলা সবুজ হয়ে গেছে মুখটা, তেমনই পচে ফুলে উঠেছে পুরো। দিবাকর ভয়ে আতঙ্কে পাগলের মতো আঁকড়ে ধরতে চাইল নৌকার পাটাতনের অংশ, কিন্তু কিছুতেই পারল না। মুহূর্তে হাত ছাড়িয়ে নদীর বুকে তলিয়ে গেল। পলকে চোখের সামনে নেমে এলো ঘন কালো অন্ধকার। হ্যাঁ গা, তখন থেকে ডেকে চলেছি। কি ঘুম রে বাবা, যেন কুম্ভকর্ণ। ওটো শিগগির ওটো, বাড়ির ঘাটে নৌকা বেড়েছে যে। হঠাৎ দিবাকর ধর্মর করে উঠে বসল। প্রথমটা কিছুই বুঝতে পারছিল না সে, কি ঘটেছিল তার সঙ্গে। ঝড় উঠেছিল, তারপর সে নৌকা থেকে পড়ে গেল। কার সেই বীভৎস মুখ মনে পড়তেই শিউরে উঠল সে রীতিমতো। আরে কি ভাবছো কি বসে তখন থেকে? তুমি মাঝির গপ্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলে। মনে হয় কোনো স্বপন টপন দেখেছো নাকি? দিবাকর এবার আশ্বস্ত হয়, হ্যাঁ তাহলে স্বপ্নই দেখেছে সে। মাঝির ওই অদ্ভুতুরে গল্প শুনেই হয়েছে এই কাণ্ড। সে ধীরে ধীরে নৌকা থেকে নেমে পড়ে। নদীর ঘাটে শ্বশুরবাড়ির লোকজন তাদের বরণ করে নিতে এসেছে। সে নতুন বর বলে কথা, প্রথমবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে এসেছে, আপ্যায়ন তো হবেই। তাছাড়া তার শ্বশুরবাড়ি বিশাল বড় লোক, প্রচুর সম্পদের অধিকারী, তাই তার জন্য বেশ বিপুল পরিমাণ বন্দোবস্ত করা হয়েছে আশাই করা যায়। বেশ উৎফুল্ল মনেই সে বউয়ের সঙ্গে ধীরে ধীরে শ্বশুরবাড়িতে প্রবেশ করে। এসো এসো জামাই বাবা জীবন। শ্বশুরমশাইয়ের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ আপ্যায়নে দিবাকরের মন থেকে পলকে খানিক আগের ভয়ের রেশ মুছে যায়। সে রাসমণির হাত ধরে নৌকা থেকে নেমে আসে। ঘোমটার আড়ালে থাকা কয়েকজন উলুধ্বনির সাথে তাদের বরণ করে। চাকরেরা নৌকা থেকে সব জিনিসপত্র একে একে নামিয়ে আনতে থাকে। শ্বশুরবাড়ির বিশাল বড় বৈঠকখানায় বসে দিবাকর বিস্ময়ে অভিভূত হয়ে যায়। বিয়ের দিনে সে বোঝেনি এদের এত প্রতিপত্তি। দামি শরবতের গ্লাস হাতে নিয়ে সে দুই চোখ ভরে দেখে শ্বশুরমশাইয়ের ঐশ্বর্য সম্পত্তি। বৈঠকখানায় যদি এমন হয় তাহলে বাকি বাড়ি কত না জানি সুন্দর সাজানো গোছানো। কত টাকা এদের, মনে মনে হিসেব কষতে থাকে সে। বিয়ের আগেও সে আসেনি কখনো। তার বাবাই তার এক পরিচিতর থেকে মেয়ের সম্পর্কে জেনে এই সম্বন্ধ ঠিক করেন। তবে শুনেছিল বটে তার শ্বশুরের নাকি ঢের পয়সা। নৌকায় আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা জীবন? আহা, সেই কোন ভোরে বেরিয়েছ, মুখখানি একেবারে শুকিয়ে গেছে। বুঝতে পারছি খুব ক্লান্ত। বাবা জীবন, দুটো আহার গ্রহণ করে একটু বিশ্রাম নিয়ে নাও। তোমার শাশুড়ি ঠাকুরন সেই থেকে উপোস করে বসে আছে, নিয়মগুলো পালন করে নাও বরং। এই কে আছিস? যাই বাবা জীবনকে বিশ্রামের ঘরে নিয়ে যা। যাও যাও বাবা জীবন। এরপর জমিদার দর্পনারায়ণ রায়চৌধুরীর ডাকে সঙ্গে সঙ্গে একজন অতি বৃদ্ধ ভৃত্য এসে উপস্থিত হয়। সে দিবাকরকে আপ্যায়ন করে বলে, আসুন কর্তাবাবু, আসুন, আমার সঙ্গে আসুন। চলুন আপনারে ঘর দেখাই দিই। দিবাকর ওনার দেখানো পথে চলতে শুরু করে। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। বিয়ের দিন অতটাও বুঝতে পারেনি সে। আজ দেখতে দেখতে কেমন হতবাক হয়ে যাচ্ছে সে। এটা তার শ্বশুর বাড়ি? রাসমণি এত বড় লোকের মেয়ে? যতটা জানতো তার থেকেও অনেক বেশি বড় লোকেরা। বাহ, চমৎকার! মনে মনে বেশ উৎফুল্ল হয়ে ওঠে দিবাকর। বৃত্তটি একটি প্রকাণ্ড ঘরের সামনে এসে দিবাকরকে বলে, ওই দেখুন কর্তা, এই হলো গিয়ে আপনার ঘর। এখানেই আপনি থাকবেন। তার আগে চলুন আপনাকে কুয়ো পাড়টা দেখিয়ে দিই বরং। হাত মুখ ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে পোশাক আশাক বদলে নিন। তারপর চলুন, কর্তামা আপনার জন্য অপেক্ষা করতেছে। ঘরে ঢুকে পুরো তাজ্জব বনে যায় সে। এ তো রীতিমতো রাজকীয় ব্যাপার। ঘরের ঠিক মধ্যিখানে বিশাল বড় সেগুন কাঠের পালঙ্ক। তাছাড়া ঘরের বাকি সব আসবাবপত্র একদম ঝকঝক তকতক করছে। দেখেই মনে হচ্ছে বিশাল দামি ওগুলো। যাই হোক, ঘরে নিজের জিনিসপত্র আগে থেকেই রাখা ছিল। সেখান থেকে পরিষ্কার পোশাক বের করে নিয়ে বিছানার উপর রেখে কুয়োতলায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেয়।
এখানে আসার পর আর রাসমণির দেখা পায়নি সে তার মা ও বোনেদের সঙ্গে অন্তঃপুরে চলে গিয়েছে। হয়তো তার সঙ্গে আবার রাতের বেলা দেখা হবে। ভৃত্যটির নাম হরিহর। তার সঙ্গে যখন গিয়ে দিবাকর খাবার ঘরে বসল, থালায় সাজানো খাবারের পরিমাণ দেখে তার রীতিমতো চোখ কপালে উঠল। এ কি এলাহি বন্দোবস্ত! যদিও দিবাকর খাদ্যরসিক, তবুও এত খাবার তার পক্ষে খাওয়া এক প্রকার অসম্ভব। অন্তত 15-16 রকমের পদ তার ভাতের থালার চারিপাশে সাজানো। কি নেই তাতে? শুক্তো, ভাজা, ঘন মুগের ডাল, বিভিন্ন রকমের সবজি, মাছ, মাংস, মিষ্টি। এদিকে শাশুড়ি মা এক গলা ঘুমটা টেনে পর্দার আড়াল থেকেই জামাই ষষ্ঠীর নিয়মকানুন সব পালন করে নিলেন। শাশুড়ি মায়ের উপরোধে এক গলা খাবার খেয়ে শেষ পর্যন্ত হাঁসফাঁস করতে করতে ঘরে এসে পালঙ্কে শুয়ে পড়ল দিবাকর। না, এবার খানিক বিশ্রাম না নিলেই নয়। শরীরটা বড় আইঢাই করছে। এমনিতেও দিবাকরের মধ্যাহ্নভোজের পর একটু দিবানিদ্রার অভ্যাস আছে। তার উপর দিবাকর বেশ ক্লান্ত আজ। বিশাল প্রাসাদ, এত আয়োজন, এত খাবার, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। চোখ একটু বুঝতেই 2 চোখে গাঢ় ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই, তবে হঠাৎ করেই গা ছমছমে একটা অনুভূতিতে দিবাকরের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই হঠাৎ করেই যেন ঘরটা কেমন অচেনা লাগতে লাগলো। শোবার ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে আছে না? বাইরে থেকে যেন কারো নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। দিবাকর খানিকটা ধৈর্য ধরে শুয়ে রইল। ভাবল হয়তো ভুল শুনেছে, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল ধীর ভারী এক পায়ের শব্দ ধীরে ধীরে তার ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। হরিহর নাকি তার ঘুম ভাঙাতে আসছে? কিন্তু সে চোখ মেলে তাকাতেই দেখল দরজার ফাঁক দিয়ে একটা দীর্ঘ ছায়ামূর্তি ভেতরে উঁকি দিচ্ছে। কে ওখানে? কোনো উত্তর নেই। মুহূর্তের মধ্যেই সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ভেতরে ঢুকে এলো। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তার পায়ের শব্দ শোনা গেল না। দিবাকর এখন তার মুখটা স্পষ্ট দেখতে পেল। কঙ্কালের মতো ফ্যাকাশে মুখ, গভীর চোখের কোটর, আর ঠোঁট নেই, শুধু ছোপ ছোপ কালো গর্ত। গোটা শরীর জুড়ে তার কেমন পচা গন্ধ, যেন কতকাল জলের গভীরে ডুবেছিল। তার গা একেবারে গুলিয়ে উঠল। সে প্রাণপণে পালঙ্ক থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ করেই ঘরের সবকিছু যেন কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। পালঙ্কটা দুলে উঠল। বাতাস আরো বেশি ভারী হয়ে গেল সেই পচা গন্ধে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। দিবাকর চিৎকার করতে গিয়েও পারল না। গলার স্বর যেন আটকে গেছে। তবুও ফ্যাঁস ফ্যাঁসে গলায় কোনো মতে হাঁক পারল, হরিহর, হরিহর, হরিহর। এমন সময় দরজার বাইরে থেকে ভৃত্য হরিহরের কণ্ঠ শোনা গেল। কর্তাবাবু, কর্তাবাবু, এমন চিৎকার করতেছেন কেন? কোনো ভয়ের স্বপ্ন দেখেছেন নাকি? দিবাকর এক ঝটকায় উঠে পড়ল। চারপাশ তাকিয়ে দেখল ঘরটা আগের মতোই আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে হরিহর চিন্তিত মুখে। সে কাঁপা কাঁপা গলায় বলল, এই ঘরে আরে কেউ একটা এসেছিল। আমি দেখেছি এই ঘরে কেউ একটা এসেছিল। আপনি নতুন মানুষ, তাই জানেন না। এই ঘরটা একসময় ছোট কর্তাবাবু ছিল, কিন্তু উনি বউ দিদিমণির সঙ্গে ঝগড়া করে এক রাতে বউ দিদিমণির গলা টিপে মেরে ফেলেছিল। বড় রাগ ছিল কিনা ছোট কর্তার, তাই তিনিও তো একদিন নদীতে ডুবে। যাক, সে কথা বাদ দেন, ভয় পাবেন না, আমি বাইরেই আছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। দিবাকর বড় বিভ্রান্ত হয়ে পড়ল। এই বিশাল প্রাসাদের মতো বাড়িতে রাজকীয়তার আড়ালে কোনো এক অজানা রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য?
এখানে এসে কোনো বিপদের মুখে পড়ল না তো সে? তার রীতিমতো ভয় করতে লাগলো। এখনো বাইরে দিনের আলো দেখা যাচ্ছে, তাও তার বুকটা রীতিমতো ভয়ে কাঁপতে লাগলো। ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। দিবাকর ঘর থেকে বেরিয়ে এসে টানা বারান্দা ধরে হাঁটতে লাগলো। হরিহরকে তার ঘরের আশেপাশে কোথাও দেখতে পেল না, কিন্তু তার তো ঘরের বাইরেই থাকার কথা ছিল। অদ্ভুত ব্যাপার, এই এত বড় বাড়িতে আর একজন মানুষেরও গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। এখন বড়জোর বিকেল 5টা। এই সময় তো বাড়ি রীতিমতো গমগম করার কথা, কিন্তু এখানে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। দিবাকর যত সময় যাচ্ছে ততই কেমন হতভম্ব হয়ে যাচ্ছে। কি হচ্ছে এইসব? টানা বারান্দা ধরে এগিয়ে যেতে যেতে যে কটা ঘরের পাশ দিয়েও যাচ্ছিল, সব কটা ঘরই তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এইসব ঘরে লোকজন থাকে না কেউ। বাড়িটাও কেমন পুরনো পুরনো লাগছে। তাছাড়া রাসমণি বা কোন ঘরে রয়েছে? এখানে আসার পর থেকে তাকে আর দেখতেও তো পেল না সে। টানা বারান্দা থেকে ধীরে ধীরে উঠোনে নেমে এলো দিবাকর। উঠোনের চারদিকেই সারি সারি ঘর, কিন্তু সবগুলোই খালি। গোটা বাড়ি জুড়ে কেউ নেই। কোথায় গেল বাড়ি শুদ্ধ লোকজন? হঠাৎ দিবাকরের মনে অদ্ভুত একটা ভয়ের অনুভূতি তৈরি হলো। তার অবচেতন মন তাকে কোনো একটা অস্বাভাবিক কিছু সম্পর্কে বারবার সচেতন করতে লাগলো। এখান থেকে পালাতে হবে যেভাবেই হোক। ও প্রাণপণে প্রায় ছুটতে ছুটতে সদর দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই পেছনে ওর শ্বশুর মশাই দর্পনারায়ণ রায়চৌধুরী ওকে ডেকে বলল, আরে নতুন জামাই, যাচ্ছ কোথায়? বিকেলের 4 সময় হয়ে গেল যে, এখন গ্রাম দেখতে যাচ্ছ নাকি? আরে সে কাল দেখা যাবে, হন আমি সঙ্গে করে নিয়ে যাব। এখন চলো দেখি, চা খাবে চলো। দিবাকর হতভম্ব হয়ে গেল। খানিক আগেও তো আশেপাশে কেউ ছিল না। উনি হঠাৎ কিভাবে এলেন দিবাকরের পিছনে? তাছাড়া গোটা বাড়িটাও হঠাৎ যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। চারিদিকে লোকজন গমগম করছে পুরো। ঝি চাকরেরা ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাঘুরি করছে। উঠোনে কতগুলো বাচ্চা ছেলে খেলা করে বেড়াচ্ছে। পুরো স্বাভাবিক একটা বাড়ি, কিন্তু খানিক আগেও তো এগুলো কিছুই ছিল না। দিবাকর পুরোপুরি হতভম্ব হয়ে গেল। খানিক আগেও যেখানে একটা ভৌতিক শূন্যতা অনুভব করছিল, সেখানে এখন সবকিছু একেবারে স্বাভাবিক। তার কি ভুল দেখার কারণে এমন মনে হচ্ছিল, নাকি সত্যি কিছু একটা অস্বাভাবিক ঘটে গিয়েছিল? সেই কিছুটা দ্বিধাগ্রস্ত মন নিয়ে শ্বশুর মশাইয়ের দিকে তাকালো। তিনি আগের মতোই সদয় হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন, যেন কিছুই হয়নি। দিবাকর ধীরে ধীরে পা চালিয়ে ওনার সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে গেল। বৈঠকখানায় এসে বসতেই একজন ভৃত্য চায়ের সরঞ্জাম নিয়ে এলো। এই বস্তুটার সঙ্গে তার খুব ভালো পরিচয় নেই। নিজের বাড়িতে তো সে কখনো এই পানীয় দেখেও নি, তাই কৌতূহলবশত চায়ের পেয়ালা হাতে তুলে নিল। ধীরে ধীরে চুমুক দিয়ে খাও, নাহলে জিভ পুড়ে যাবে। দিবাকর ওনার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু তার মনে তখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কি ভুল দেখেছিল? বাড়ির সব মানুষ কোথায় গিয়েছিল? কেন কিছুক্ষণ আগেও পুরো প্রাসাদটা শ্মশানের মতো শুনশান ছিল? তাছাড়া এখানে আসার পর থেকে সে নিজের বউকে একবার দেখেনি পর্যন্ত। রাসমণিকে দেখার জন্য তার মন রীতিমতো ছটফট করতে লাগলো। দিবাকর আর থাকতে পারল না। সে শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, রাসমণি কোথায় বাবা? এই প্রশ্ন শোনার পর মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। চারপাশের সবকিছু স্তব্ধ হয়ে গেল বলে মনে হলো। শ্বশুরমশাই এক মুহূর্তের জন্য দিবাকরের দিকে তাকিয়ে থাকলেন, তারপর হাসি মুখেই বললেন, রাসমণির দেখা যে তুমি এখন আর পাবে না বাবা জীবন। আবার ফেরার সময় রাসমণির সঙ্গে ফিরবে, তার আগে দেখা নয়। এই বাড়ির বহু পুরুষের নিয়ম যে। দিবাকর অবাক হয়ে গেল পুরো। এ কেমন নিয়ম? এখানে আসার পর থেকে সে ভৃত্য ও দাসী ব্যতীত কোনো মহিলাকে দেখতে পায়নি।
শাশুড়ি মা দুপুরে খাওয়ার সময় ছিলেন, তাও পর্দার আড়ালে। কিন্তু এখন তো মেয়েদের এতটাও আর আগের মতো লুকোছাপা নেই, পর্দা প্রথাও নেই। এই বাড়ির নিয়মকানুন দেখে তার যেন মনে হচ্ছে 30 বছর পিছিয়ে গেছে সে। হতেও পারে অনেকেই পুরনো দিনের প্রথাকে সহজে ছাড়তে পারে না, এনারাও হয়তো সেরকম মানসিকতার। কিন্তু এখানে আসার সময় নদীপথ থেকেই ওর সঙ্গে যেসব উল্টোপাল্টা ঘটনা ঘটে চলেছে, সেটা নিয়েই এখন তার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভালোই ভালোই এখান থেকে ফিরতে পারলে হয়। দিবাকর চা পান করার পর হরিহরের সঙ্গে নিজের জন্য বরাদ্দ ঘরটাতে ফিরে আসে। তার মনটা বড়ই উতলা। রাতেও রাসমণিকে কাছে পাবে না, এটা ভেবেই তার রাগে গা জ্বলছে। এমনিতেই এখানে যতদিন থাকবে ততদিন তো আর বিনোদিনীর সঙ্গে ফষ্টি নষ্টি করার সুযোগ পাবে না। তবুও ভেবেছিল অন্তত রাসমণিকে দিয়ে কাজ চালিয়ে নেবে, কিন্তু সেখানেও তো বাদ সেধেছেন শ্বশুর মশাই। এখন রাতটা কিভাবে কাটবে কে জানে। নিত্য নতুন নারী সঙ্গ ভোগ না করলে যে তার রাতে ঘুম হয় না। ইদানিং বিনোদিনীকে ভোগ করেই দিব্যি চলছিল। বিনোদিনী দিবাকরের বড় ভাইয়ের বিধবা, অল্প বয়সে বিধবা হয়েছে, রূপ যৌবন যেন ফেটে পড়ে। তবে বিনোদিনীর সঙ্গেও বেশি দিন আর এইসব চলবে না। খুব শিগগিরই ওকে খতম করে নতুন কাউকে খুঁজে নেবে ভাবছিল। বিনোদিনী ইদানিং বড় বেশি পাপ পুণ্যের ভয় দেখায়। ন্যাকামি যত। তোদের তো জন্মই হয়েছে আমাদের সন্তুষ্ট করতে, তা নয় কেঁদে কেঁদে পাপ পুণ্যের ন্যাকামি যত। বাড়িতে ফিরেই নিকেশ করতে হবে আপদটাকে। দিবাকর বিরক্তিতে শুয়ে পড়ল পালঙ্কে। এখানে বিশেষ কিছুই করার নেই তার। শ্বশুরমশাই খুব একটা কথাও বলেননি ওর সঙ্গে। চা পান করার পরেই হরিহরকে ডেকে ওকে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু রাত 9টায় নৈশভোজের জন্য খাবার ঘরে যেতে বলেছেন। বিষয়টা অদ্ভুত লাগলেও প্রতিবাদ করেনি দিবাকর। বড়লোক শ্বশুরকে চটানোর সাহস তার নেই। তবে এখন এই একা এত বড় ঘরে বিরক্তির সঙ্গে সঙ্গে একটু ভয় ভয়ও লাগছে। হরিহর অবশ্য ঘরে লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেছে। এই আলো আঁধারি পরিবেশে যেন এক অদ্ভুত রহস্যময়তা সৃষ্টি হয়েছে। কলকাতায় থাকলে এই সময় দিবাকর বাইজিখানার আলোকোজ্জ্বল পরিবেশে থাকত। নিজের বাড়িতে থাকলে তো বিনোদিনী ছিলই ভোগ করার জন্য। অবশ্য বিনোদিনীকে আর আজকাল ভালো লাগছে না তার, বড় একঘেয়ে হয়ে গেছে। তার শরীর ভোগ করে করে ঘৃণা ধরে গেছে দিবাকরে। এখন এই অন্ধকারে শুয়ে থাকতে থাকতে দিবাকরের ভিতরে আবার সেই দুপুরের আতঙ্কটা ফিরে এলো। মনে হলো এই যেন কোনো এক ভয়াবহ কিছু দেখতে পাবে। ভয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আবারও সেই দুপুরের মতোই অস্বস্তিতে তার পুরো শরীর শিউরে উঠল। হঠাৎই মনে হলো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। দিবাকর চোখ বন্ধ রেখেও টের পেল এক অদৃশ্য দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। গায়ে লোম খাড়া হয়ে গেল তার। ধীরে ধীরে চোখ খুলতেই দেখল লণ্ঠনের আধো আলোয় ঘরের এক কোণে একটি মেয়ের অবয়ব। সে কে? রাসমণি নাকি নাকি বিনোদিনী? না না, বিনোদিনী তো এখানে আসতে পারে না। তাহলে রাসমণি তার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছে। পলকে তার মন উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ সে দেখল সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার মাথা গুলিয়ে গেল। বিনোদিনী নাকি এখানে? তাকে তো বন্দি করে এসেছিল। তাকে সেখান থেকে উদ্ধার করে এমন সাহস ওই বাড়িতে কারও নেই। তাহলে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে এলো দিবাকরের। কাঁপতে কাঁপতে উঠে বসতেই মেয়েটি থেমে গেল। অন্ধকারে ঝাপসা মুখ স্পষ্ট হলো। এটা বিনোদিনী, কিন্তু তার চোখ দুটো রক্ত লাল, ঠোঁট বেগুনি হয়ে গেছে, আর চেহারাটা কেমন যেন বিকৃত। আমাকে খুন করবি বলেছিলি, তাই তো? না 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 না, বলিনি, আমি বলিনি। দিবাকর বিছানার এক কোণে সরে যেতে চাইল,
কিন্তু শরীর নড়ছে না। নারী শরীরের বড় লোভ না তোর? নে, ভোগ কর, নে না। কিরে, আয়। পলকে দিবাকর দেখল বিনোদিনীর ঘাড়টা কেমন কেমন একপাশে ঝুলে আছে, যেন কোনোভাবে তার ঘাড় ভেঙে গেছে। জিভটা বেরিয়ে এসেছে, সেখান থেকে রক্ত ঝরছে টপ টপ করে। দিবাকর ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বিনোদিনী আবার জলদ গম্ভীর স্বরে বলে ওঠে, তোর নিকেশ করার আগেই নিজেই নিজেকে শেষ করে ফেলেছি পরনের এই কাপড়টা দিয়ে। লজ্জা তো বিশেষ কিছু ছিল না আমার আর, সব তো শেষ করে দিয়েছিলিস তুই শয়তান। বিনোদিনী ধীরে ধীরে দিবাকরের দিকে এগিয়ে এলো, আর মুহূর্তের মধ্যে লণ্ঠনের আলো দপদপ করতে করতে নিভে গেল। দিবাকর অনুভব করল ঠান্ডা একটা হাত তার গলা চেপে ধরেছে। দিবাকর হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু গলায় যে শীতল হাতের চাপ তা ক্রমশ শক্ত হতে লাগলো। শ্বাসরোধ হয়ে আসছে। আমাকে দিনের পর দিন ভোগ করে খুন করতে চেয়েছিলিস না? হ্যাঁ, সমাজে আমাকে কলঙ্কিত করে আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। আজ তোর জন্য আমাকে এমনভাবে মরতে হলো। ও কি কষ্ট! একটু হাওয়ার জন্য আমার ভেতরটা কেমন ছটফট করছিল। কষ্টের চোটে জিভটা বেরিয়ে এসেছিল মুখ থেকে। এই দেখ কেমন কেটে ঝুলে গেছে জিভটা। হ্যাঁ, দিবাকর ভয়ে চোখটা বন্ধ করে ফেলল। বিনোদিনীর সেই শীতল স্বর আবার কানে এলো। এবার স্বরটা যেন আরো গা ছমছমে হয়ে উঠেছে। তোর জন্য এত কষ্ট আমার, শুধু তোর জন্য। দিবাকর নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করল, কিন্তু শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। হাত পা নাড়াতে পারছে না, চিৎকার করতেও পারছে না। চোখের সামনে বিনোদিনীর বিকৃত মুখ স্পষ্ট হয়ে উঠছে। চোখের মনি নেই, শুধু ফাঁকা অন্ধকার গহ্বর। ঠোঁটের কোণে অদ্ভুত একটা বিকৃত হাসি। দিবাকর প্রাণপণে চেঁচিয়ে উঠল, হরিহর, হরিহর, আমাকে বাঁচাও! বিনোদিনী, বিনোদিনী কোথায় তুমি? বাঁচাও, সে শেষ করে দেবে আমাকে, বাঁচাও! হরিহর মুহূর্তেই দুপুরের মতোই ঘরে এসে হাজির হলো, যেন এই মুহূর্তের জন্য তৈরি হয়েই দাঁড়িয়েছিল সে। কি হয়েছে কর্তাবাবু? আবার বাজে স্বপ্ন দেখেছেন নাকি? এই ঘরটায় থাকাই আপনার উচিত হয়নি। বড় কর্তাকে কইছিলাম এই ঘরে আপনার না রাখিতে। এই ঘরটা বড় অভিশপ্ত, তাই উনি তো শুনলেন না আমার কথা। চাকরের কথা কেই বা শুনবে বলুন দেখি? হরিহর, হরিহর, আমাকে অন্য কোনো ঘরে নিয়ে চলো। এক্ষুনি আমাকে অন্য কোনো ঘরে নিয়ে চলো। এক মুহূর্ত এখানে আমি থাকতে পারবো না। হ্যাঁ কর্তা, চলেন। হরিহরের সঙ্গে এবারে অপেক্ষাকৃত ছোট একটি ঘরে এসে দিবাকর উপস্থিত হয়। নেন কর্তা, এই ঘরটায় আর কোনো ভয় নেই। হরিহর চলেই যাচ্ছিল, দিবাকর তাকে থামায়। শোনো, তুমি যে তখন বলেছিলে ওই 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 ঘরে কে যেন বউকে গলা টিপে মেরেছিল, তারপর সে নিজেও জলে ডুবে নাকি মারা যায়। আরে সে অনেক দিনের কথা। হরিহর সকালে মাঝির মুখে শোনা ঘটনাটাই আবার বলে। দিবাকর ভূত প্রেত আত্মা তন্ত্র মন্ত্র এইসব কিছুতেই বিশ্বাস করতো না এতদিন, কিন্তু আজ তার সঙ্গে যা যা ঘটছে গোটা দিন ধরে, তাতে তার মধ্যেকার অবিশ্বাসী মন হেরে গেছে। কিছু তো আছেই এই বাড়িতে, না হলে বারবার তার সঙ্গে এমন সব ঘটছে কেন? আজ রাতটা কোনোভাবে কাটিয়ে কাল সকালে এখান থেকে পালাতে হবে। রাসমণি তার সঙ্গে যেতে না চাইলে দরকার নেই, সে একাই যাবে এখান থেকে। রাসমণিকে তো বিয়েই করেছিল বিপুল সম্পত্তির লোভে, না হলে অমন গেঁয়ো অশিক্ষিত কালো মেয়েকে বিয়ে করতে তার বইয়ে গেছিল। কিন্তু এখন যা বোঝা যাচ্ছে, টাকার লোভেই তার প্রাণটা যেতে বসেছে। কোনো মতে সকালটা হোক। ঠিক 9টা নাগাদ হরিহর তাকে ডাকতে এলো। জমিদার মশাই খাবার ঘরে তার জন্য অপেক্ষা করছেন।
দিবাকরের এক ফোঁটা খাওয়ার ইচ্ছে ছিল না, তবুও এক প্রকার বাধ্য হয়েই হরিহরের সঙ্গে চলল। অল্প দুটো যা হোক মুখে দিয়ে এসেই শুয়ে পড়বে, যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়তে হবে। এসো বাবা জীবন, আসন গ্রহণ করো। খাবার ঘরে ঢুকতেই শ্বশুরমশাইয়ের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ আপ্যায়নে দিবাকরের মন আর আগের মতো প্রভাবিত হলো না। কোনো মতে মাথাটা নেড়ে খেতে বসে গেল। রাতেও এলাহি বন্দোবস্ত, লুচি, মাংস, পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টি, থালাভর্তি আম, কাঁঠাল, এত কিছু খাওয়ার তার ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই। সে বসে বসে খাবার নাড়াচাড়া করতে লাগলো। সেটা দেখে শ্বশুরমশাই বললেন, কি হয়েছে দিবাকর, খিদে নেই নাকি রান্না পছন্দ হয়নি? আরে না না, রান্না অপূর্ব, আসলে পেটটা বড় ভার হয়ে আছে, খাবার ইচ্ছে একদম নেই। তা বললে কি হয়, তুমি আমাদের জামাই বলে কথা, প্রথমবার জামাই ষষ্ঠীতে এসেছো, এইটুকু আপ্যায়ন করবো না? খাও খাও, অল্প বয়স তোমার, এইটুকু খাবার ঠিকই খেতে পারবে। শ্বশুরমশাইয়ের পীড়াপিড়িতে দিবাকরকে বাধ্য হয়ে খাওয়া শুরু করতে হয়। তবে এটা সত্যি, খাবারের স্বাদ অতুলনীয়। তা বাবা জীবন, হরিহরের মুখে শুনলাম তুমি নাকি ওই ঘরে কি সব ভয় টয় পাচ্ছ। তুমি শিক্ষিত মানুষ হয়েও এইসবে বিশ্বাস করো নাকি? আরে নতুন জায়গায় এসেছো তো, তাই ঘুমের মধ্যে ওই সব স্বপ্ন দেখছো, ওসব কিচ্ছু নেই এখানে। কিন্তু হরিহর যে বলল এই ঘরটাতেই একটা খুন হয়েছিল, তারপর থেকে ওই ঘরে কেউ তো থাকে না, মানে। আরে ধুর, তুমি ওই হরিহরের কথায় বিশ্বাস করে বসে আছো? ওর যত বয়স বাড়ছে তত পাগলামি বাড়ছে। ওই ঘরে কোনো খুন হয়নি। হ্যাঁ, আমার মা ওই ঘরে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু সে তো তার হৃৎপিণ্ড হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল। অসুস্থ ছিলেন তো অনেক দিন ধরেই। এই হরিহর উল্টোপাল্টা গল্প শুনিয়ে তোমাকে খামোখা ভয় দেখাচ্ছে। তুমি ওই ঘরটাতে নিশ্চিন্ত মনে ঘুমাতে যাও, কিচ্ছু হবে না। শ্বশুরমশাইয়ের কথায় দিবাকর শান্তি পায়। যাক, তাহলে ভয়ের কোনো কারণ নেই। তার সেই মুহূর্তে মাঝির মুখে শোনা গল্পটার কথাও মনে থাকলো না। নির্ভয়ে সেই আগের ঘরটাতেই শুতে চলে গেল। ঘরে ঢুকে দেখল দিব্যি মশারি টাঙিয়ে রাখা হয়েছে। দিবাকর মশারির ভেতরে ঢুকে দিব্যি শুয়ে ঘুমিয়ে পড়ল। তখন কত রাত কে জানে। প্রচণ্ড অস্বস্তিকর অবস্থায় দিবাকরের ঘুমটা ভেঙে গেল। গোটা শরীর চুলকাচ্ছে, জ্বলে যাচ্ছে। হঠাৎ মনে হলো গায়ের ওপর দিয়ে কিছু একটা ছুটে চলে গেল। দিবাকর সভয়ে উঠে বসল। প্রথমে কিছুই বুঝতে পারছিল না। চারিদিকে কেমন একটা ভ্যাপসা বিশ্রী গন্ধ। পালঙ্ক থেকে নামতে গিয়ে বুঝল পায়ের নিচটা পুরো জঙ্গলে ভর্তি। ঘুমোতে ঘুমোতে এ কোথায় চলে এলো? নাকি এটাও স্বপ্ন? কোনো মতে পালঙ্ক থেকে নেমে পড়ল দিবাকর। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না, তারপর ভালো করে চোখ কচলিয়ে চারিদিকে দেখে রীতিমতো হতবাক হয়ে গেল। সে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটা বলতে গেলে একটা ধ্বংসস্তূপ। এখানে সে কিভাবে এলো? না, সে তো স্পষ্টই দেখতে পাচ্ছে এটা তো কিছুতেই স্বপ্ন হতে পারে না। তার ঘুমের মধ্যেই কেউ তাকে অপহরণ করে এনেছে। অন্ধকারে ধীরে ধীরে দিবাকরের চোখ সয়ে এসেছে। সে এবার ভালোভাবে তাকিয়ে বুঝল এটা সেই ঘরটাই যে ঘরে সে রাতে খাবার পর এসে পালঙ্কে শুয়ে ঘুমিয়েছিল। ঘরের আকার, আয়তন, দরজা জানলার অবস্থান দেখে সে পুরো নিশ্চিত হলো। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অত সুন্দর ঘরটা এমন ধ্বংসস্তূপে কিভাবে পরিণত হতে পারে? দিবাকর ঘরের থেকে বেরোনোর উদ্দেশ্যে প্রাণপণে দরজার দিকে এগিয়ে গেল। এখান থেকে এই মুহূর্তেই পালাতে হবে। সে কোনো মায়ের বন্ধনে আটকা পড়েছে, কিন্তু তার ঘর থেকে বেরোনো হলো না। সেই দুপুরে দেখা বীভৎস অবয়বটা তার পথ রোধ করে দাঁড়ালো। কোথায় পালাবে এখান থেকে? পাপের শাস্তি না পেয়ে এখান থেকে তোর মুক্তি নেই। সেই বীভৎস নারী মূর্তির মুখে এমন কথা শুনে দিবাকর ভয়ে আতঙ্কে পাগল হয়ে গেল। তবুও কোনো মতে তোতলাতে তোতলাতে সে বলে উঠল, কিসের পাপ? হ্যাঁ,
আমি কোনো পাপ করিনি। কিসের পাপ? নারীদের জীবন নিয়ে খেলা করা পাপ নয়, কি বলেন কর্তাবাবু? আর কত পাপ করবেন? হরিহর, তুমি? হ্যাঁ, আমি সেই হতভাগ্য কুসুমের বাবা, যাকে তুমি একদিন অত্যাচার করে মেরে ফেলেছিলে। আমি কিভাবে কুসুমকে মারবো? আরে সে তো মরেছিল জমিদার দিগনারায়ণ রায়চৌধুরী হাতে। হ্যাঁ, তুমি 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 জমিদার দিগনারায়ণ রায়চৌধুরী। 25 বছর আগে তুমি মেরেছিলে আমার নিরীহ মেয়েটারে। তারপর কুসুমকে আমি মন্ত্র দিয়ে জ্যান্ত করে তোমাদের সবাইকে নিঃশেষ করে দিয়েছিলাম। ভেবেছিলাম আপদ বিদেয় হয়েছে, কিন্তু না, তুমি আবার জন্ম নিলে। নতুন জন্ম পেয়েও তোমার ভেতর থেকে গত জন্মের লম্পটটা মুছে গেল না। বয়স হতেই তুমিও ঠিক একইভাবে নিরীহ মেয়েদের ওপর অত্যাচার শুরু করলে, এমনকি নিজের দাদার বউকেও পর্যন্ত ছাড়লে না। তুমি এগুলো কিভাবে জানতে পারলে? হ্যাঁ, বিনোদিনী তোমায় বলেছে? কিন্তু সে কিভাবে বলবে? সে তো এখানে কখনো আসেনি। সব মন্ত্রের দ্বারা জেনেছি। যেই দিন থেকে তোমার পুনর্জন্ম হয়েছে, সেই দিন থেকেই তোমার সব কিছু আমার নখদর্পণে। ভেবেছিলাম প্রথমে নতুন জন্ম পেয়ে তুমি শুধরে যাবে, কিন্তু না, দেখলাম তুমি একইভাবে মেয়েদের সর্বনাশ করে চলেছ। তখন থেকেই তোমাকে চরম শাস্তি দেওয়ার পরিকল্পনা করে চলেছি। কিসের পরিকল্পনা? এই বাড়ি এভাবে ধ্বংসস্তূপে কি করে পরিণত হলো? রাসমণি কোথায়? আমার বউ কোথায়? হরিহর দিবাকরের প্রশ্নে হো হো করে হেসে উঠল। তারপর পাগলের মতো বলতে শুরু করলো, নেই, রাসমণি বলে কেউ নেই। সব মায়া, সব মন্ত্র। সেই দিগনারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর থেকেই এই বাড়ি পরিত্যক্ত। রায়চৌধুরী বংশের কেউ আর বেঁচে নেই। আমার অভিশাপে নির্বংশ হয়েছে গোটা রায়চৌধুরী পরিবার। রাসমণি আমার তৈরি করা মায়া, তোকে শাস্তি দেবে বলেই তৈরি করেছিলাম এই মায়াজাল। এই পরিত্যক্ত বাড়িকে মায়া দিয়ে আবার নতুন করে সাজিয়েছিলাম। জানতাম তোর টাকার ভীষণ লোভ, তাই টাকার লোভে তুই রাসমণির সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হবেই হবে। আমি শুধু চেয়েছিলাম তোকে যেইভাবেই হোক একা টেনে আনতে হবে। আজকের দিনে এই জামাই ষষ্ঠীর দিনে তুই তোর লক্ষ্যের মতো বউটাকে গলা টিপে খুন করেছিলিস। আর একটাই অনুরোধ ছিল যে একবার জামাই ষষ্ঠীতে তোর সঙ্গে নিজের বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু সেটা তুই কখনোই পূরণ করিসনি। গ্রামের সবাই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ এসেছে। মেয়েটা তোর কাছে সেই রাতে শুধু অভিমান করে একটু ভালোবাসার ভিক্ষে করেছিল, আর তুই তার বদলে মেয়েটাকে গলা টিপে শেষ করে দিলি। এত তোর নারী শরীরের প্রতি লোভ ছিল, নিজের বউকে পর্যন্ত কখনো একটু সম্মান দিতে পারিসনি। কত মেয়ের সর্বনাশ করেছিস। এই জন্মেও তুই একই কাজ করে গেছিস। তোর জন্য বিনোদিনীর মতো এত ভালো একটা মেয়েকে নিজের পরনের শাড়ি গলায় পেঁচিয়ে নিজেকে শেষ করে দিতে হলো। সমাজে তুই ওকে মুখ দেখানোর মতো অবস্থায় রাখিস নি, ও যাতে পালিয়ে না যেতে পারে। তাই তুই কাল রাতে ওকে একটা কারাগারের মধ্যে বন্দি করে রেখে এসেছিলিস। তোর তো নরকেও জায়গা হবে না রে। দিবাকর হাত জোর করে হরিহরের কাছে নিজের প্রাণ ভিক্ষা করে। আমি কখনো আর কোনো মেয়ের সর্বনাশ করবো না, কখনো কোনো মেয়ের সর্বনাশ করবো না। ছেড়ে দিন আমায় ছেড়ে দিন। এবারের মতো মাফ করে দিন। আর কখনো করবো না এরকম, আর কখনো করবো না। ছেড়ে দেব? এত সহজে তোকে ছেড়ে দেব? তোকে তো শাস্তি পেতেই হবে রে। তাহলে যে আমার কুসুম মা শান্তি পাবে না। কুসুম আর বিনোদিনীর মতো আরো কত শত নারীর অভিশাপ জুড়ে আছে তোর সঙ্গে। তোকে ছেড়ে দিলে ওদের যে বড় কষ্ট হবে রে। তবে আমি না, পাপের শাস্তি ওরাই তোকে দেবে। আর যাতে তোর মানব জন্ম না হয় সেটাও আমি মন্ত্রের দ্বারা নিশ্চিত করে দিয়েছি। এরপর হরিহর সেই ধ্বংসস্তূপের মাঝেই বসে পড়ে। তারপর কেমন অদ্ভুত ঘরে গলায়
কি সব মন্ত্র পড়তে থাকে। অশুদ্ধং শুদ্ধয়ামি অভিশপ্তম দহয়ামি পূর্বজন্মের পাপ ইহজন্মে নিঃশেষয়ামি। ওম কাল রুদ্রায় নমঃ। অগ্নিজনি মৃত্যুসজ্জা রক্তবিন্দু সংহারে যাহার দোষ যাহার পাপ শক্তির আগুনে দগ্ধ হোক। সাপ তপ্তা তমগ্রাসা অধর্মী দাস হৌকা তদস্থ তদস্থ তদস্থ। আয় তোদের প্রতিশোধ নিতে আয়। এরপর দিবাকর চারপাশে তীব্র শীতল বাতাসের ঝাপটা অনুভব করল। ধ্বংসস্তূপের দেওয়ালে ফাটল ধরে কালচে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, যেন বহু বছর ধরে বন্দী ছিল কিছু অশরীরী সত্তা। আর এখন তারা মুক্তি পেয়ে প্রতিশোধ নিতে উদ্গ্রীব। আগুনের পড়া দাগ। হঠাৎ চারিদিকে কান্নার শব্দ, ফিসফিসানি, আর্তনাদ। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে নারীদের অবয়ব ফুটে উঠল। কেউ ক্ষতবিক্ষত, কারো গলায় ফাঁসির দাগ, কেউ বা আগুনে পোড়া। তাদের চোখে একটাই অনুভূতি, অবর্ণনীয় ক্ষোভ। দিবাকর আতঙ্কে চিৎকার করে উঠল, না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিন্তু কেউ তার কথা শুনছিল না। একের পর এক আত্মা তার চারপাশ ঘিরে ধরল। তাদের বিকৃত হাত দিবাকরের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পা জমে গেল, দৌড়াতে পারল না। কুসুমের আত্মা সামনে এসে দাঁড়ালো। তার কঙ্কালসার পচে যাওয়া হাতটা দিবাকরের গলায় চেপে ধরল। দিবাকর শ্বাস নিতে পারছিল না, চোখ দুটো বাইরে বেরিয়ে আসতে চাইছিল। বিনোদিনী এসে বলল, আজ থেকে আর কেউ আমাদের সর্বনাশ করতে পারবে না। আর তারপরই চারপাশের আত্মারা একসঙ্গে চিৎকার করে উঠল। এক ঝটকায় দিবাকর ধ্বংসস্তূপের মেঝেতে লুটিয়ে পড়ল। তার শরীরের চামড়া ফেটে গেল, দেহ বিকৃত হয়ে গেল, আর সে যেন ধীরে ধীরে গলে যেতে লাগল। তারপর অন্ধকার, গভীর ভয়ঙ্কর অন্ধকার। পরদিন সকালে গ্রামের কিছু লোক ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল জায়গাটা আগের চেয়ে আরো বেশি পরিত্যক্ত, আরো বেশি ভৌতিক। কেউ কেউ বলল আগের রাতে তারা নারীদের কান্নার শব্দ শুনেছে। আবার কেউ বলল একটা চিৎকার ধ্বনিত হয়েছিল। তারপর হঠাৎ সব স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে দিবাকরের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। শুধু এক জায়গায় মাটির ওপর একটা পুঁতি গন্ধময় কালো দাগ পড়েছিল, যেন সেখানে কেউ চিরকালের জন্য বিলীন হয়ে গেছে। তারপর থেকে সেই ধ্বংসস্তূপ নিয়ে গ্রামে নানা রকম গল্প ছড়াতে লাগলো। কেউ বলল ওখানে রাত হলে নারীদের কান্না শোনা যায়। কেউ আবার শপথ করে বলল মাঝরাতে একটা পুরুষ কণ্ঠ করুণ স্বরে আর্তনাদ করে ক্ষমা চায়, কিন্তু কোনো উত্তর আসে না। গ্রামের বয়স্করা সাবধান করল, ও জায়গায় যাস নিয়ে, ওটা অভিশপ্ত, সেখানে গেলে কেউ আর ফিরে আসে যে। এদিকে বিনোদিনীর আত্মাও যেন মুক্তি পেয়েছে। কেউ কেউ স্বপ্নে তাকে সাদা শাড়িতে হাসি মুখে দেখতে পেল, কুসুমের হাত ধরে ধীরে ধীরে আলোয় মিশে যেতে। আর হরিহর, তাকে আর কখনো গ্রামে দেখা গেল না। তবে মাঝে মাঝে বাতাসে এক টানা ফিসফিসানির মতো শোনা যেত, পাপীদের শাস্তি দিতেই হবে। এইভাবেই ধীরে ধীরে সেই জায়গা ভয়ঙ্কর এক অভিশপ্ত স্থান হিসেবে কুখ্যাত হয়ে উঠল।
আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, দিবাকরের পূর্বজন্মের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। শিউরি গ্রামে এক রাত এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হলো, অনেক দূর থেকে শুনেছেন যে বন্ধুরা, তাদের মধ্যে রয়েছে কর্ণাটক থেকে বলেছেন সুজয় মল্লিক, আন্দামান নিকোবর থেকে বলেছেন বাণী বৈদ্য, বাংলাদেশ থেকে বলেছেন রাকিব, রাজস্থান থেকে বলেছেন ঝুলন সর্দার এবং সুজিত মাঝি বলেছেন গুজরাট থেকে। এছাড়াও যারা বলেছেন তারা হলেন হুগলি থেকে সঞ্চিতা মুখার্জি, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মৃতান দে, ব্রততী বোস বলেছেন ব্যারাকপুর থেকে, কুনাল সর্দার জয়পুর রাজস্থান থেকে বলেছেন, সুজিতা বিশ্বাস ব্যান্ডেল থেকে, রফিক খান উলুবেড়িয়া থেকে, মিঠুন শুনছেন হাওড়া সাঁতরাগাছি থেকে, সমরেন্দ্র মাখাল হুগলি থেকে, সিদ্দিক হাসনাবাদ রামেশ্বরপুর থেকে, হাওড়া সাঁতরাগাছি থেকে বলছেন স্বাগতা হাজরা, মধুমিতা শ্যাম ওয়েস্ট বেঙ্গল থেকে, শরীফুল সাহা লক্ষ্মীকান্তপুর কোলাহাট থেকে, নবদ্বীপ থেকে আছেন গোপাল দত্ত, শুভজিৎ বলেছেন সুন্দরবন থেকে, কলকাতা জোকা থেকে দীপঙ্কর পাত্র, কোলাঘাট থেকে নিখিল দাস, মিলন দোলাই খড়গপুর থেকে, চাকদহ থেকে সাথী দে, চম্পাহাটি থেকে দীপন দেবনাথ এবং বেলি সাধু খাঁ বাগুইহাটি থেকে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।